প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, একদম হঠাৎ করে তার সঙ্গ ত্যাগ করলেন কেন? মূলত আমি আমার যারা উদ্বাস্তু ভাই আছেন বা দেশভাগের বলি শরণার্থী তথা বাঙালি সকলের কাছে করজোড়ে প্রার্থনা করব, আমার যে তার সঙ্গে যে কন্ডিশন ছিল যে আমার মানুষের স্বার্থে যদি কখনো কোনো সমস্যা হয় আপনাকে কিন্তু ওখান থেকে পদত্যাগ করতে হবে মানুষের স্বার্থে। এবং আমি আরো একটা কথা বলেছিলাম, ভিডিওটা আমার কাছে মনে হয় এখনো আছে, যে অনেক চাঁদ দেখেছি, হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ, তারপরে কিন্তু চাঁদ ওঠেনি ওই বংশে। আপনি এমন কিছু করেন যাতে কোটি কোটি মতুয়া, দেশভাগের বলি মানুষ, বঞ্চিত মানুষ, নিষ্পেষিত মানুষ জন্য আপনাকে সেই চাঁদের আসনে বসা, সেই জায়গায় তিনি কথা রাখেননি। যার জন্যই আমার মানুষের স্বার্থ যেখানে নেই, মানে যেখানে আমার মানুষকে নিয়ে রাজনীতি করা, সেখানে থাকা যায়। তিনি জানেন আমার একটা দোকান ছিল, সেই সময় তানার সঙ্গে যাওয়ার কারণে আমার সেই ব্যবসায়ী দোকানটাই চলে গেছিল, রাজনীতির বলি হয়েছিল। আমার তাতে কোনো দুঃখ ছিল না, যে যদি আমার মানুষের এই দেশভাগের বলি মানুষ উদ্বাস্তুর কোনো সুষ্ঠু সমাধান হয়। ঠিক আছে, আপনি বলতে থাকুন, আমি একটু হেডফোনটা জোগাড় করে নিই, আপনি বলতে থাকুন, ক্যারি অন। এই জন্যই বর্তমান যে কন্ডিশন, আমি চাই এর একটা অবসান হোক। আমার মানুষগুলো নিতান্তই সরল সহজ, তারা সেইভাবে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকেন না বা জানেন না বা বোঝেন না। যারা সচেতন মানুষ, কিছু মানুষ হয়তো এই ব্যাপারে অ্যাক্টিভ, তারা দেখেছে যে বর্তমান যারা কেন্দ্রে রাজনীতি করছে তারা অগণিত উদ্বাস্তুদের নিয়ে যে সিনেমিনি খেলা, ভাওতাবাজি করা। তাই আমরা চাই আমাদের মানুষগুলোকে সত্যটাকে অন্তত জানানো। আজ হয়তো না বুঝলেও কাল ঠিক বুঝবে যে না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই জন্যই আমাদের এই আন্দোলন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সভা সমিতি করছি মানুষকে সচেতন করার জন্য, যাতে মানুষগুলো সত্যটাকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এবং আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এবার রক্ত জাগার থেকে ভক্ত জাগা দরকার, প্রয়োজন। ঠাকুর ভক্তের কথাই বলেছিল। তাই আমি সমগ্র মতুয়া যারা ঠাকুরের দর্শন সঠিকভাবে বোঝেন, প্রচার করেন, তাদের কাছে করজোড়ে নিবেদন করব, সমগ্র বাঙালি উদ্বাস্তু ভারতের যারা শরণার্থী, তারা বর্তমান চরম সংকটে। এই সংকটের দিনে সাধু গোসাই, পাগল, দলপতি, যারা ভারতবর্ষের ভূমিপুত্র, এই অখণ্ড ভারতেরই, তারা ভারতের মাটিতে সবকিছু থাকার পরে অধিকার পাচ্ছে না। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। হ্যাঁ দেববাবু, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, আপনার সাউন্ড পাচ্ছি না কিন্তু। কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি। আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না দাদা। কিচ্ছু শোনা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে আপনি হ্যাঁ, এবার শোনা যাচ্ছে?
হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। এবার আছে আওয়াজ? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, বলুন। ওকে। তো বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে দেখছেন এই যে তথাগত রায় বিজেপি নেতা হঠাৎ করে যে মন্তব্যটা করলেন যে আপনাদের লিঙ্গ চেক করতে হবে এবং যারা দেশভাগের বলি হয়ে এত বছর বনে বাদারে বলে জনে জঙ্গলে যেভাবে জীবন কাটিয়েছে, তারপরে একটু সুস্থভাবে দাঁড়িয়ে যে যার মতো সেটেল হয়েছে, তারপরে হঠাৎ করে এখন এত বছর পরে নাগরিকত্ব দেব বলে এই যে নতুন করে আবার অপমান করা, নতুন করে পরীক্ষার সামনে দেওয়া, নতুন করে মুচলেখা দিতে হবে, আমি এই যে সব থেকে বড় তথাগত ব্যাপার, আজকে তথাগত রায়ের বক্তব্যটা কিভাবে দেখছেন? আমি তথাগত বাবুর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যারা পুরুষ তাদের নয় লিঙ্গ দেখে ওনারা হিন্দু না মুসলিম বুঝবেন, কিন্তু আমাদের যে মায়ের জাতি, যারা মায়েরা, কথাটা বলতে লজ্জা হয়, তাদের তানারা কি করে নির্ণয় করবেন হিন্দু না মুসলিম? আমি তথাগত বাবুর কাছে এই প্রশ্ন রাখতে চাই। দেববাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত বড় যে এত মানুষকে এইভাবে লিঙ্গ পরীক্ষা করতে হবে, দেখুন, মানে এটাকে কিভাবে দেখবেন? এটা এটা হচ্ছে বর্ণবাদ মনুবাদের যে চক্রান্ত, তারই বহিঃপ্রকাশ। যুগ যুগ ধরে এই ভারত ভূমিতে যারা লাঞ্ছিত বঞ্চিত, যাদেরকে দলিত বলা হয়, এক সময় আমার ঘরের মায়েদের ইস্কন ট্যাক্স দিতে হতো। এই যে যে ব্লাউজ পরার অধিকার ছিল না, তা তানারা তো আমাদের ইজ্জত দেখতে চায় আমার মায়েদের। তাদের কাছে আর কি এর থেকে ভালো কি আশা করেন? আমার ঘরের যারা দলিত, আদিবাসী, যারা সংখ্যালঘু, যারা নমশূদ্র, তাদের ঘরের নারীদের তারা একসময় ভোগ করতেন, একসময় গুরু প্রসাদী ব্যাপারটা ছিল। তারপরে দেখুন, এই যে যে মানুষগুলোকে নিয়ে যে এরা আস্তে আস্তে নিচে নামছে, এরা যে কত নিচ, যে বিষয় নিয়ে আলোচনা করছে, এটা আমাদের মুখান্ত লজ্জা হয়। আর আজকে ভাবুন তো, একটা মানুষ বলছে পালন শাকের কিলো হচ্ছে 25 পয়সা, তার আবার বিল। একটা মানুষ কতটুকু সময় এই পৃথিবীতে থাকবেন? মানুষকে নিয়ে, মানুষকে এই যে বর্ণ বৈষম্য করে টোরে, উঁচু নিচু ভেদাভেদ করে এই যে বিজেপি যা করছে, এবং এই যে মানুষের লিঙ্গ নিয়ে যে আলোচনা করছে, বলুন তো এদের মানুষের সম্পর্কে বা কোনো সম্মান আছে? পাকিস্তান থেকে দেখুন, এক সময় বাংলাদেশ থেকে শুধু হিন্দুরাই আসেনি, কিছু মুসলিম যারা মানুষকে ভালোবাসে তারাও কিন্তু অনেক সময় এসেছিলেন। কেন? সেখানে কিন্তু এই কাটা আর গোটা দেখার ব্যাপার ছিল। ওনারা সেইটাই নির্ণয় করবেন, কাটা না গোটা দেখবেন। তো আমার কথা হচ্ছে, তিনি পুরুষ ছেলের দেখবেন, নারীর কি করে দেখবেন, নির্ণয় করবেন? এনাদের রুচি একদম তলার নিচে ঠেকে গেছে। মানুষকে ভুলভাল বুঝাতে বুঝাতে কোথায় গিয়ে নেমেছেন না নিজেরাও জানেন। এবার বিষয়টা আমি বলি, বিষয়টা হচ্ছে যে না না, একটা জিনিস খেয়াল করুন, যে যে মতুয়া ধর্ম তৈরি হয়েছিল, প্রতিবাদী ধর্ম, যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এই বেদ বিধি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করে তৈরি করেছিল, সেই মতুয়ারাই আবার সেই ব্রাহ্মণ্যবাদী দলের সাথে ওঠা বসা, তাদের কাছে মানে কি বল, মাথা নুইয়ে দেওয়া। আমি একটু বলি, আজকে যারা সঠিক হরিগুরুচাঁদের দর্শন আদর্শ বুঝেছে, তারা জানে যে এটাকে কিভাবে দেখছেন? হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে এই বর্ণবাদীদের বিভিন্ন স্কুলে পাঠশালায় গেছিলেন। সেদিন কিন্তু এরা তাকে শিক্ষার অধিকার দেয়নি, দিয়েছিল এই মাদ্রাসা মুসলমানরা।
এবং হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বললেন, কুকুরের উচ্ছিষ্ট পেলে খাই, বেদ বেদী শৌচাচার নাহি মানি তাই। কেন বলেছিলেন? হরিগুরুচাঁদ ঠাকুর জানতেন এই বর্ণবাদীদের যত রকম শোষণ পদ্ধতি, এটা বেদের থেকে এসছে। ইনি কিন্তু দেখবেন আজকে ফজর আলী মন্ডল, রবিয়াল মন্ডল, এরা কারা? এক সময় এই বর্ণবাদীদের চক্রান্তের ফলে, অত্যাচারের ফলে আমার মানুষগুলো মুসলিম ধর্ম গ্রহণ করেছে। আগামী দিন আমাদের তো এরা এই ভারতবর্ষের ভূমির থেকে দাস যাযাবর বানাবে, এইটাই ওদের চক্রান্ত। সেই চক্রান্ত, মনুবাদী চক্রান্ত বিভিন্ন ভাবে আজও চলছে, হয়তো তার রাস্তা রূপ পরিবর্তন হয়েছে। আমি এর জন্যই বলতে চাই, যারা সত্যিকারে হরিগুরুচাঁদকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। এখন বিষয়টা দেখুন, এইভাবে তো বানাবে, কিন্তু এটা তো আপনারা যারা গোসাই পাগল বা যারা আছেন তারা তো এদেরকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন, তারপরে এই ধরনের পরিণতি কেন? দেখুন, কিছু মানুষ, মানে আপনাদের কি কোথাও কাজে ঘাটতি রয়েছে? অবশ্যই কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই জাতির সমাজটাকে বিক্রি করে দিচ্ছে। এবার আমি একটা কথা বললাম, আমি রঞ্জিত বাইন কে? বাবা শান্তনু বলেছে, অসীম সরকার কবিয়াল বলেছে, কিন্তু এই সমাজ সত্যিকারের যদি শোষিত হয়ে থাকে, তা যারা বেশিরভাগ মির্জাফর, বেঈমান, গাদ্দার, যারা শিক্ষিত, মানে শিক্ষিত মানে কি, এগুলোকে শিক্ষিত বলা হয় না, যারা সমাজটাকে বিক্রি করে খায়, এদের কি শিক্ষিত বলবেন? এই বিদ্যা তো নয়। গুরুচাঁদ ঠাকুর কি বিদ্যায় বিদ্যান হয়েছিলেন? হরিচাঁদ ঠাকুরের কি শিক্ষা যোগ্যতা ছিল? কিন্তু তারা কোথাও আপোষ করেনি কারোর সঙ্গে। গুরুচাঁদ ঠাকুর কোথাও আপোষ করেননি। মানুষের অধিকারের যে আন্দোলন, দেখুন সিএস মির সাহেবকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছিল, কিন্তু কখনো সিএস মির সাহেবের কাছে এদের মতো বিক্রি হননি কিন্তু গুরুচাঁদ ঠাকুর। তাহলে নিজে তখন অনেক কিছু করতে পারতেন। গুরুচাঁদ ঠাকুর তার মানুষের হিতার্থে কাজ করেছেন, আর এরা করছে নিজের স্বার্থ চরিতার্থের জন্য কাজ। ফারাক হচ্ছে এইটুকু। এবার এখানে একটা কথা, সেটা হচ্ছে যে ধরুন এই যে আজকে ধরুন আপনি একটা সময় শান্তনু ঠাকুরকে মনে করেছিলেন ঠিক পথে চলছে, আপনি ছিলেন তার সাথে, তো সরে এলেন কেন? হঠাৎ করে কি মনে হলো, কি এমন সমস্যা হলো? দেখুন, মানুষের সঙ্গে না মিশলে তো বোঝা যায় না তার আসল উদ্দেশ্যটা কি। তিনি 10/10/2020 ডেটটা দেখুন, আমার ফেসবুকে একটা ভিডিও লাইভ করা আছে ওনার। সেদিন উনি কেঁদেছিলেন ঠাকুর বাড়িতে। কেন, দিল্লি থেকে একসময় ওনাকে কিন্তু একেবারে ছাগলের 3 নাম্বার বাচ্চা করে দেওয়া হয়েছিল। তখন কিছু মতুয়াদের নিয়ে গিয়ে আমরা মিটিং করেছিলাম, সেখানে উনি কান্না করেছিলেন। সেদিন উনি বলেছিলেন যে আমি এই মতুয়ার স্বার্থ ক্ষুণ্ণ করে কখনো কোথাও যাব না। সেই কথা তিনি রাখেননি। একটা কথা জানতে হবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এটা হচ্ছে ঠাকুর হরিচাঁদের কথা। তিনি কত বড় মিথ্যাবাদী। তিনি লীলামৃত শুয়ে প্রতিজ্ঞা করলেন ওই ঠাকুর বাড়িটাকে রাজনীতি মুক্ত করবেন। তাহলে যে লীলামৃত শুয়ে মিথ্যা কথা বলতে পারে, সে পারে না এমন কোন কাজ আছে? আপনার কি মনে হয়? মতীয় ধর্মের মূল গ্রন্থ দলিল বলতে পারেন লীলামৃত, সেই লীলামৃত শুয়ে যে মিথ্যা কথা বলে, সে যে কোনো কথা বলুক না করো, তার ভিতরে কোনো সত্যের স্থান থাকতে পারে না। এবারে একটা জিনিস, একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন এই যে আপনারা যারা সাধু গোসাই পাগল বা দলপতিরা আছেন, তারা তো এই যে নতুন যে আইনটা এলো, রুলটা বেরোলো, সেটা নিয়ে অনেকেই পড়েছেন। আপনি রুল পড়ে কি বুঝেছেন সেটা একটু বলুন।
আমার মানুষ নাগরিকত্ব পাবে। আপনি বলুন তো, তাদের কাছে আমাদের সব ডেটা ছিল, তারা যদি আমাদের ভালোবাসতেন, আমাদের সেই উদ্বাস্তু দরদি যদি হয়ে থাকেন, তারা যদি উদ্বাস্তুদের মঙ্গল চাইতেন, কদিন আগে দেখবেন আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছিল। এগুলো যান্ত্রিক ত্রুটি, টেকনিক্যাল ভুল, বলুন তো? তাহলে যারা ভারতবর্ষে আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব কিছু আছে, সব কার্ড আছে, তাহলে এই ডেটা নিশ্চয়ই সরকারের ঘরে আছে। তারা যদি আমাদের নাগরিকত্ব দেওয়ার ভাবনা ভাবতো, 2014 সালে ধরে নিলাম কাট অফ ডেট, তাহলে আমাদের বাড়িতে পোস্ট মাধ্যমে একটা করে সিটিজেনশিপ কার্ড চলে আসবে। আমার লুঙ্গি উঁচু করে দেখতে হবে আমি কি, আমার টাইটেলে বলে দিচ্ছে না, আমার ভোটার লিস্টে বলে দিচ্ছে না আমি কি। মেইন কথা দেখুন, আমাদের প্রতি যে তাদের ঘৃণা, আপনি সেন্সার রিপোর্টটা দেখুন, হিন্দু এত %, মুসলিম এত %, খ্রিস্টান এত %, এই তপশিলি এত %। এখানে আমাদেরকে তো হিন্দুর মধ্যে রাখাই হয়নি। এখানে একটা জিনিস আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে দেখুন, সরকারের কাছে সব তথ্য আছে আপনি বললেন, এবং সেই কারণে এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সরকার তো জানে বাংলাদেশে আপনার কি ছিল না ছিল, সব ডেটা সরকারের কাছে আছে, বাংলাদেশে ভোটার লিস্ট সরকারের কাছে আছে, বাংলাদেশে এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে সেটাও সরকারের কাছে আছে। সবকিছু থাকা সত্ত্বেও নতুন করে তো আর কৈফিয়ত জারি করা বা মুচলেখা দেওয়া, স্বীকারোক্তি আদায় করা, এগুলোর কোনো মানে হয় না। এবং সব থেকে বড় ব্যাপার, যে সিটিজেনশিপ কার্ড তারা দেবে বলছে, সেই কার্ডের মধ্যে জল করে লেখা থাকবে আপনি বাংলাদেশি ছিলেন। মানে এটা কোনো সিটিজেনশিপ কার্ড হতে পারে? বা প্রথমে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে, এটা কখনোই সম্ভব? কিভাবে দেখছেন আপনি? একটা জিনিস দেখুন, যে বনগাঁ এলাকায়, বনগাঁ লোকসভায় 2000 সালে বন্যায় যেভাবে মানুষের কাগজপত্র ভেসে গেছে, তাদের এখানকার কাগজই তারা ঠিকমতো দেখাতে পারবে না, তারা বাংলাদেশের কাগজ কি ছাতা দেখাবে? তারা কি আমাদের নাগরিকত্ব অ্যাকচুয়ালি দিতে চায়? আপনাকে প্রথমে এই জায়গাটা বুঝতে হবে। আসলে আমাদের দিয়ে রাজনীতি করতে চায়, আমাদেরকে দাসত্ব করাতে চায়, আমাদের দিয়ে গোলামি করতে চায়। আমার আই কার্ড, আপনি আমার যে মানুষগুলো একবার ফর্ম ফিল আপ করুক, খালি করতে দেন। ওই যে গোমূত্র গোবর খাওয়া গুলোকে আগে বলুন করতে, ফর্ম ফিল আপ, ওইগুলোকে ফর্ম ফিল আপ করুক, তবেই তো ঠেলা বুঝবে যে বাবা কি বলছে, শান্তনু বাবা কি বলছে। আর ওই অসীম সরকার ওই ঢোল, গুড়ুম গুড়ুম ঢোল, বুঝলেন, ঢোলমোল সব গেছে, তো বন্ধ হয়ে গেছে, ঠিক পাচ্ছেন না। এখন নির্বাচনের স্বার্থে যেটুক না হয় নাই, মনের মধ্যে শোনেন বিবেক সকলেরই আছে, এদের বিবেকে খুঁড়ে খাচ্ছে, এরা না পাচ্ছে স্বার্থে, না পাচ্ছে গিলতে। আমি মুকুটমণিকে ধন্যবাদ দেব, সে কিন্তু বুঝতে পেরেছে যে আমরা যে প্রতিশ্রুতি দিছিলাম, বাংলার বাঙালি তথা নমশূদ্র, মতুয়া, উদ্বাস্তু, শুধু মতুয়ারা উদ্বাস্তু নয়, এখানে ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঘটি বাটি সবাই আছে, পাল, ঘোষ, বোস, বুঝলেন, শুধু লড়াইটা তো মতুয়ারা লড়ছে। আমি দুঃখটা এই জায়গায় আমার, যে শুধু মতুয়ারা কেন রাস্তায় নামবে, আদার যে মানুষগুলো আছেন এরা প্রত্যেকেই কিন্তু আগামী দিন এই দেশের বাড়িতে, এদের তো ডিটেনশন ক্যাম্পে জায়গা হবে না। আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান না থাকলে সেই মানুষের বেঁচে থাকা, হিটলারের কথা মনে আছে? এরা হিটলারের শাসন আনতে চাইছে, এদেরকে একসময় খড়ের মধ্যে রাখবে, সেখান থেকে কাজ করবে, খাবে দাবে, না স্কুলে যেতে পারবে, না কোর্টে যাবে, না থানায় যাবে, না বিডিও যাবে, না জমি কিনবে, না বেচতে পারবে, না শিক্ষিত হবে, না চাকরি হবে, এক কথায় দাস। ওদের ঘোড়ার ঘাস কাটতে হবে। এই বর্ণবাদ, এই মনুবাদ থেকেই তৈরি আরএসএস, এটা ভালো করে মনে রাখবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, বড় প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা এই যে যারা আছেন গোসাইরা, তারা কতটা মানে আপনারা মানে একটা জিনিস আমরা বুঝে গেছি যে বাঙালি যদি একজোট থাকে তাহলে ব্রিটিশকে যেমন তাড়াতে পেরেছিলাম আমরা, এই বিজেপিকেও তাড়াতে পারবো।
কিন্তু সেটা আমরা যদি বাংলাতে যদি আমরা বিজেপিকে শূন্য করে দিতে পারি, তাহলে বাঙালি জোটবদ্ধভাবে বিজেপি যদি ক্ষমতায় আসে 24-এ, সেক্ষেত্রে বাঙালি যদি সংঘবদ্ধ থাকে প্রতিরোধ করার জায়গাটা থাকবে। কিন্তু বাঙালির মধ্যে তারা যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম কিংবা ঘটি বাটি অমুক তমুক, এই যে ভাগাভাগি করার চেষ্টা করছে, তার ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। এরা যদি হিন্দু দরদি হবে, তাহলে আসামে 19 লক্ষ প্লাস 8 লক্ষ 28 লক্ষ, এই 27 লক্ষ মানুষের আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রেখেছে 2019 সাল থেকে। এই 27 লক্ষর মধ্যে প্রায় 22 থেকে 23 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি, নমশূদ্র বা এরকম। তাদের হিন্দু, তাদের প্রতি কোনো হিন্দু দরদ নেই। উল্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলছে, যে এখানে যদি সিএ লাগু হয় আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। মানে সে বিজেপির মুখ্যমন্ত্রী, কিন্তু ওখানে সিএ লাগু করতে গেলে, কারণ ওখানে একমাত্র উপজাতি এলাকা বাদ দিয়ে বাকি জায়গায় সিএ লাগু হওয়ার প্রবিধান রয়েছে, সেখানে কিন্তু আন্দোলন শুরু করেছে, রোজ মিছিল মিটিং অবরোধ চলছে। আর মুখ্যমন্ত্রী বলছে যে আমার এখানে যা হয়ে গেছে এনআরসিতে, যারা পেয়েছে পেয়েছে, যারা পায়নি পায়নি, নতুন করে আর সিএ আমি এখানে করতে দেবো না। আর যদি কেউ জোর করে সরকার করতে চায় তাহলে আমি পদত্যাগ করব। কি বলবেন এখানে এদের যে হিন্দু দরদ? তাহলে আসামে হিন্দু, এটা একটা কথা দেখবেন ওনারা বারংবার বলেন, হিন্দু খতরা মেটায়। আপনাকে এই কথাটার মানে আগে বুঝতে হবে। এরাই হিন্দু কারা? 3.5%। এরা একটা জিনিস বুঝেছে যে উদ্বাস্তু তথা এসসি এসটি ওবিসি এরা কিন্তু শিক্ষিত ডাক্তার মাস্টার আইপিএস প্রফেসর হচ্ছে, এরা জেগে উঠছে। আগামী দিন ওই 3.5 জন আর ক্ষমতা বা রাজ ক্ষমতায় থাকতে পারবে না। এদেরকে যে কোনো মূল্যে ভারতবর্ষে দাস বানানোর ক্যাপাসিটি, এগুলো পরিকল্পনা। দূরদর্শী অনেক মানুষ তারা বুঝতে পারছে, কিন্তু যারা এই গোমূত্র খাওয়া কৃতদাস তারা এটা বুঝতে পারছে না। কিন্তু হিন্দু তো আমরা নয়, আমাদের তো হিন্দুর মধ্যে রাখা হয় নাই। যেটা বললাম একটু, সেন্সার রিপোর্টটা দেখুন, এই তপশিলি অপশনটা কাদের? এরা কারা? আপনি আমি। আমাদের যদি তারা হিন্দুর মধ্যে রাখতো তাহলে আগেই ভারতবর্ষে বর্ণ প্রথাটা কেটে দিত, চতুর্বর্ণ থাকবে না। এবং যারা আমরা হিন্দু আছি, এরা তো হিন্দু হচ্ছে এই 3.5 জন। ওরা বুঝেছে যে যদি এই সমাজ জেগে ওঠে একবার, এই সাঁওতাল আদিবাসী নমশূদ্র এরা যদি এই মতুয়া যদি একবার জেগে ওঠে, আগামী দিন আমাদের আর রাজক্ষমতা থাকবে না। আমার মানুষ যদি বুঝতে পারতো, তাহলে কি এই বলদের গোবদে আনন্দে আসে না, তাহলে কি এই ডাঙ্কা বাজায় নাচানাচি করতো? আমরা বরংবার এই ভুল সিদ্ধান্তে যাই। আমার মানুষের বিজয় দশমী, ওই অশোক বিজয় দশমীতে দেখবেন আমরা কিন্তু বিজয়ের কালী সিঁদুর মেখে মদ খেয়ে সব নাচানাচি করে। আসলে তো আমরা কেউ ইতিহাস জানি না, সত্যটা জানি না। যদি আমরা সত্য বুঝতাম তাহলে আমাদের এই পরিণতি হয় না। আমরা ভিক্ষা নিতাম না কারোর কাছ থেকে। আমরা দাসত্ব, আমাদেরকে দাস না বানালে কিন্তু আগামী দিন ওরা বুঝতে পেরেছে এই ভারতবর্ষে ওরাই আগামী দিন রাজত্ব করবে, এবং এই বাঙালি আবার যাচ্ছে। এটা নেতাজির বাংলা, এটা ক্ষুদিরামের বাংলা, এটা দীনেশের বাংলা। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা প্রশ্ন করি, যারা এই যে ডঙ্কা নিয়ে নাচানাচি করছিল সিএ পাস হয়েছে বলে, সেই ডঙ্কা নিয়ে নাচানাচি করা লোকগুলোর সাথে কথা হয়েছে আপনার? তারা কি বলছে? দেখুন, আগের দিন ওই যে বলেছিল শান্তনু ঠাকুর বললে জলে ঝাঁপ দেবো, সে এখন রাস্তায় নেমে প্রতিবাদ করে বেড়াচ্ছে। আমি আপনার কাছে ছবি পাঠাচ্ছি তার। সে এখন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে, বলছে দাদা এত বুঝতে পারিনি, এর মধ্যে এত ধোকায়। এই যে কন্ডিশন গুলো জুড়ে দেওয়া হয়েছে, আপনি বলুন তো, ফর্ম ফিল আপ করতে গেলে এই যে শর্তগুলো, এর একটা শর্ত আমার মানুষ পূরণ করতে পারবে? আমি বললাম তুই না আসিস কেন পরে, আগে আমার এই শর্তগুলো পড়, আর নয় হেডফোন লাগা, আমি শর্তগুলো পড়ে পড়ে বলছি একটু শোন, এর কোন কাগজটা তোর কাছে আছে? বললো না দাদা একটাও তো নাই। আমি তাহলে যা ডাঙ্কা বাজা। এরা যখনই বুঝতে পারবে আজ যাবে না ওদিকে। তবে মানুষ বুঝতে শুরু করেছে, চারিদিকে এর একটা হাওয়া পরিবর্তন শুরু হয়েছে। আমি এইটুকু জানি, অনেকে দেখবেন আমাদেরকে আবার বলা শুরু করেছে আমরা তৃণমূলের দালাল, বুঝলেন? মানে অন্যায়ের প্রতিবাদ করবেন, সত্য এই কথা বলবেন, তবে মানুষ বুঝতে শুরু করেছে, চারিদিকে এর একটা হাওয়া পরিবর্তন শুরু হয়েছে। হ্যাঁ, এই তো নিচে একজন কমেন্ট করেছেন, একদম একদম। আরে আমি যদি তৃণমূলের দালাল, তুই কার দালাল?
আমরা এইটুকু জানি, আমি তার দাস, হরিগুরু চাঁদের দাস। আমরা সত্য কথা বলবো, সত্যটাকে তুলে ধরবো। আমার মানুষ আজ না বোঝে, দুদিন পরে বুঝলেও বুঝবে। কয় বুঝবিলেও ফেলবি, বুঝবি দিন গেলি। যেদিন তোর বউটাকে অন্যর ঘরে রেখে আসতে হবে, ওই ওই বিজেপির এক নেতা আছে না কি, সে বলেছে না যে প্রথম শূদ্রের প্রথম সন্তান এই ব্রাহ্মণের হওয়া উচিত। এতেও তো এদের লজ্জা হয় না। ওই গাওয়ালকার না কে কে যেন বলেছিল যে শূদ্রের প্রথম সন্তান হওয়া উচিত ব্রাহ্মণের ঔরসে। এর থেকে লজ্জা কি থাকতে পারে? এই যে লজ্জা, এই যে তথাগত রায় যেটা বলেছেন, বলেন তো কত বড় হ্যাঁ, লজ্জা। এম এস গোলওয়ালকার, এম এস হ্যাঁ হ্যাঁ, গোলওয়ালকার একদম একদম। আজকে আপনি বলেন বিজেপির অটল বিহারী বাজপেয়ী, তার ভাইজি, বড় বড় বিজেপির নেতা, তাদের ভাইজিগুলো আমি দেখেছি 5-7 জনের সব মুসলমানের সঙ্গে বিয়ে হয়েছে। তাদের কিভাবে দেখবে? বড় বড় বিজেপির নেতা, তাদের ভাইজিগুলো আমি দেখেছি 5-7 জনের সব মুসলমানের সঙ্গে বিয়ে হয়েছে। এরা মুসলিম বিদ্বেষী। আরে যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বসবাস করছে, যারা মুসলমান, তাদের একটা চুলও সোজা করা যাবে না। এটা সম্ভব নয় কোনোদিন। যারা বংশ পরম্পরায় ভারতবর্ষে যারা বসবাস করছে, যারা সংখ্যালঘু, তাদের দেশে অধিকার আছে। হ্যাঁ, যারা চোর চোরটা বদমাইশ বাংলাদেশ থেকে ও পাকিস্তান থেকে পালিয়ে এসছে, তোমরা তাদের নির্ণয় করো, তাদের যা ব্যবস্থা করার করো। কিন্তু যারা এটা হিন্দুস্থান বলো, হিন্দুর যদি স্থান না থাকে, তুমি কিসের হিন্দু প্রেমী? এখানে একটা জিনিস, গুজরাটে আজকে কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে পাকিস্তান দিয়ে আসা হিন্দুদের। আবার তো ডঙ্কা বাজাতে শুরু করবে। দেখেন জয়েন্ট পার্লামেন্টের যে রিপোর্টটা রয়েছে, ওতে 31,313 জন নাগরিকত্ব পাবে। তারা পালি তাতে এদের এদের ডাঙ্গা বাজানোর কি আছে? যারা এফআরওতে নাম লিখিয়েছিলেন ফরেন রেজিস্ট্রেশন অফিসে, আমার মানুষ তো একজনও লেখায় নাই। আমার মানুষ অনেকেই এই এফআরও অফিসের নামই জানে না। এই যে যারা ফর্ম ফিল আপ করবে বা যারা তার কাটা, বলুন তো কত লোক, কয়জন পাসপোর্ট করে এসছে? অগণিত মানুষ তার কাটার তল দিয়ে এসছে, এক কাপড়ে এসছে। তারা ছেলে মেয়ে নিয়ে পালিয়ে চলে এসছে। তারা কি প্রমাণ দেবে? তারা কারা? তারা তো আমার ভাই। হরিগুরুর সাথে দর্শন শিখে মতুয়ারা কি এই শিখেছে? মতুয়া ধর্ম সাম্যের কথা বলে, মানবতার কথা বলে। মতুয়া দর্শন বুঝলাম না, জানলাম না, দুটো চুল রাখলাম, দাড়ি রাখলাম। কথায় কথায় বলে মোল্লাদের তারা খেয়ে এসছে, মোল্লাদের মার খেয়ে এসছে। তো সেই মোল্লাদের প্রতি যে ঘৃণা, সেটা কি বলবেন? মোল্লাদের প্রতি ঘৃণা বেশিরভাগ মানুষ দেখবেন। আজকে এখানে কি হিন্দু মুসলমানের বিভাগ নেই ভারতবর্ষে? হিন্দু মুসলমান বাদ দেন, বাইতে বাইতে এখানেও গন্ডগোল হচ্ছে না? পাড়া প্রতিবেশী এখানে গন্ডগোল হচ্ছে না? কোথায় যেন গন্ডগোল, সাউন্ডটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। শোনেন, ঠাকুর একটা কথা বলেছে, যত যত তীর্থ আছে অবনী ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। আমরা সত্য হেডফোন কথা লাগাইনি বলবো, তো। আজ না হয় কাল মানুষ বুঝবে। বিষয়টা হচ্ছে যে এই যে বলেন, যত যত তীর্থ আছে।
হ্যাঁ, যেটা বলছিলেন ওটা বলুন। হ্যালো, বাংলাদেশ থেকে যারা এসেছে দেখবেন একটা ঝড়ের গতিতে মানুষ এসছে, কেউ এসছে শুনিয়া, গন্ডগোলের সংখ্যার থেকে বেশি এসছে কিন্তু ওই নগেন খুঁড়ো চলে গেছে, খগেনও চলে এসছে। এই যে যে অবস্থা, এইভাবেই মানুষ বেশি এসেছে। আর যারা রাতারাতি চলে এসছে, আশঙ্কা হতে পারে, এটা সরকারের উচিত ছিল যে যারা হিন্দু প্রেমী তাদের একটা টাইম দিয়ে, যে এতদিন টাইম দেওয়া হলো, যারা এদেশে হিন্দু চলে আসতে পারেন, বা যারা এখানে মুসলিম আছে তারা ও দেশে চলে যেতে পারেন, এইভাবে একটা সার্কুলার দিয়ে। একমাত্র এখন রাস্তা যে আইন হয়ে আছে, আমার মানুষ নাগরিকত্ব পাবে না দাদা, আমি এইটুকুই বলবো যে নতুন আইন এনে, যে যারা এই দেশে এসছে, শরণার্থী হোক, উদ্বাস্তু হোক, দেশভাগের বলি, তাদেরকে আমরা ভালোবাসি, তাদের নাগরিকত্ব দেব, সিটিজেনশিপ কার্ড দেব, তার জন্য নতুন আইন এনে যে কোনো একটা শর্ত, একটা আই কার্ড থাকুক, একটা আধার কার্ড থাকুক, একটা প্যান কার্ড থাকুক, দিয়ে যে কোনো একটা ফর্ম লিখে দেবে, এটাই প্রমাণ যে এত সালের মধ্যে এসছে। এছাড়া আর কোনো রাস্তা নেই ভালোবাসা দেখানোর। আর যেসব শর্ত টর্ত জুড়ে দিয়েছে তাতে টোটাল বাঙালি নিধনের কারণ পশ্চিমবাংলায় ঝেড়ে পরিষ্কার হয়ে যাবে যদি এই নিয়মটা করে, যে যতটুকু যা করে ভালোবাসা দেখানোর আর যেসব শর্ত টর্ত জুড়ে দিয়েছে তাতে টোটাল বাঙালি। এবারে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি শুরু থেকে একটা দাবি তুলেছিলাম, সেই দাবিটা হচ্ছে আপনার নিঃশর্ত নাগরিকত্ব, যে আমরা এই ভাওতাবাজিতে ভুলছি না। আর বেসিক্যালি এই মুহূর্তে ভারতবর্ষে স্থায়ীভাবে যারা বসবাস করছে, প্রত্যেকেরই আধার কার্ড, ভোটার কার্ড আছে। তো তার বেসিসে সরকারের কাছে সমস্ত ডেটা আছে। তো তারা ভোট দিয়েছে একাধিকবার এবং ভোট দিচ্ছে, আগামী দিনে কয়েকদিনের মধ্যে আবার ভোট দেবে। ফলে প্রত্যেকের উচিত, মানে সরকারের উচিত, সেটা দেখে প্রত্যেকের বাড়িতে যেমন চিঠি পাঠিয়েছিল আধার কার্ড বাতিলের, ওরকম চিঠির মাধ্যমে প্রত্যেকের বাড়িতে সিটিজেনশিপ সার্টিফিকেট পৌঁছে দিই। তাহলে কোনো ঝঞ্ঝাট, অশান্তি কিচ্ছু নেই, লাইনে দাঁড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো অসুবিধা নেই। এটাই তো হওয়া উচিত। কিন্তু সেটা না করে বিজেপি এমন একটা আইন নিয়ে এলো, যে আইনে প্রথম কন্ডিশন বাংলাদেশের ডকুমেন্ট লাগবে, দ্বিতীয় কন্ডিশন ভারতে এসে আপনার এফআরও থেকে শুরু করে কোথাও ফার্স্ট এসে আপনি কোথাও একটা রেজিস্ট্রেশন করিয়েছিলেন, তার ডকুমেন্ট লাগবে। তৃতীয় কন্ডিশন, আপনাকে একটা মুচলেখা দিতে হবে, এফিডেভিট দিতে হবে, যেখানে বলতে হচ্ছে যে আমি আমার 14 পুরুষ সব বাংলাদেশের আমি এসছি, এবং সেখানে আমি পাসপোর্ট এবং ফরেন একটা ছাড় পেয়েছি 2014 সালের আগে, সেই অনুযায়ী আমি এলিজিবল এই সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। এবার কেউ তো এসে 14 আগে আবেদনই করেনি, সে এলিজিবল কি করে হয়? এই ফলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে পারছে না, তো তার মতো করে ডনকানিশন নিয়ে নামছে। কিন্তু এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, বিগত কয়েকদিনে, মানে যত দিন এগোচ্ছে, এখন আর নাচানাচিটা দেখাই যাচ্ছে না। উল্টে গতকাল বিজেপি এই সিএ এর পক্ষে মতুয়াদের কয়েকজনকে নিয়ে একটা মিছিল করেছিল, সম্ভবত এই চাকদা নয়, গাইঘাটার সাইডে কোথাও একটা ছোট মিছিল করেছিল। মিছিল থেকে দাবি তুলেছে এই যারা সিএ এর বিরোধিতা করছে তারা মুসলিমদের দালাল, তারা বিরোধীদের চক্রান্ত, ইত্যাদি ইত্যাদি। এটা ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্টে বাধা দেওয়া যাবে না। তাদের কি বলবেন? তারা তো আপনাদেরই মানে কি বলবো, একদম কাছের মানুষ। আপনাকে যে কথা বললাম, কাছের মানুষ নয়, কিছু মানুষ দেখবেন অল্প পয়সায় এই মালাগুলো পাওয়া যায়, বুঝলেন? ঠাকুরের এই মালাগুলো খুব অল্প মূল্যে পাওয়া যায়, হয়তো 100-150-200 টাকা হলে মালা পাওয়া যায়। আর চুল দাড়ি রাখতে গেলে 6 মাস 9 মাস টাইম লাগে। কিন্তু হরিগুরু চাঁদের যে এই যে মতীয় ধর্ম দর্শন, যাই বলুন না কেন, এটা মূলত বিদ্রোহী অধিকারের লড়াই। কিন্তু এটা শুধু ধর্ম নয়, এটা একটা আন্দোলনের নাম বলতে পারেন, মতীয় দর্শন। কেন, গুরুচাঁদ ঠাকুরকেও 13 বছর কিন্তু একগ্রহে থাকতে হয়েছিল, মানুষের সঙ্গে লড়াই করে এই অধিকার আনতে হয়েছিল। 1907 সালে আমার মানুষ প্রথম চাকরিতে অধিকার পায়। তো এই ইতিহাসগুলো তো এইগুলো জানে না।
জানলে পারে এই মতুয়া ধর্ষণ ঠাকুর যে আন্দোলনগুলো করে গেছিলেন, যে যে অধিকারের জন্য কাদের বিরুদ্ধে কি বৃত্তান্ত যদি জানতেন, তাহলে এরা আর এইসব কথা বলতেন না। আর কিছু তো ওই গোমূত্র খাওয়া আছেই, কিতদাস 200, 500, 2000, 5000 বিক্রি হয়ে গেছে। এরপরে তো বুঝবে এরা ঠেলা। কেন আমরা তো এটাই বলছি যে তোমরা ফর্ম ফিল আপ কিছু করো, অফিসে যাও, এবার ফর্ম ফিল আপ করার পরে কি কি লাগে সেটা দেখো, সেখানে দেওয়ার পরে যেমন একটা পাসপোর্ট করতে গেলে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, তার 5-7 দিন 10 দিনের মধ্যে আপনার অফিসে যেতে হবে, সেখানে সেই প্রুফ গুলো অরিজিনাল গুলো দেখাতে হবে। এসছে একটা প্রশ্ন, এটাই বলছি যে তোমরা ফর্ম ফিল আপ কিছু করো, এখানে একটা প্রশ্ন এসছে, এবার ফর্ম ফিল আপ করার পরে কি এখানে একটা প্রশ্ন এসছে যে যখন মমতা ব্যানার্জি হরিচাঁদ গুরুচাঁদের নাম বিকৃত উচ্চারণ করেছে তখন আপনি প্রতিবাদ করেননি, আন্দোলন করেননি? আমি করিনি। আমার প্রতিবাদ সব থেকে বড়, আপনি আমার ফেসবুকে নামুন, 4 থেকে 4,500 লোক নিয়ে আমি রেল অবরোধ করেছিলাম চাকদায়, চাকদা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিলাম, এবং শশীবাজার গাড়ি কৃষ্ণনগর থেকে ঢুকছিল, সেই গাড়ি কিন্তু কলকাতা না গিয়ে কৃষ্ণনগরের দিকে গেছিল। আমি রঞ্জিত বাহিনী বলছি, আপনার আমার ফেসবুকে দেখেন কি ঝড় উঠেছিল চাকদায়। আমি সত্যের পক্ষে, আমি হরিগুরুচাঁদ বা মতুয়ার পক্ষে। তাতে আমার কি হবে না হবে, কে হুমকি দেবে কে ধুমকি দেবে, ওই ভয়তে আমি চলি না। আমার একটাই কথা, সত্য কথা বলে যাব। গুরুচাঁদ বুকে হাত দিয়ে মরেছে, গুরুচাঁদ অনেক কথা বলেছে এদেরকে, নির্বোধ সরল জাতি মূল নাহি বোঝে, যে যা কয় তাই শুনে বজে, কি বলিব দুঃখের কথা বুক ফেটে যায়, শত্রুকে আর বন্ধুকে এরা বোঝে না কোহায়। এখন তো আমাকে ওই যে বললাম অনেক কথাই বলবে, কিন্তু গুরুচাঁদের দর্শনটাকে বোঝার চেষ্টা করুন। এবং আমি সমগ্র বাংলার, শুধু মতুয়া নয়, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন মতে চলেন, যারা উদ্বাস্তু, যারা দেশভাগের বলি, তারা সকলেই যেন এই সময় রাস্তায় বেরিয়ে আন্দোলন করে। বাবা সাহেবের একটা ক্লিয়ার কথা, অধিকার তো ভিক্ষায় মেলে না দাদা, অধিকার আদায় করতে হয়। যদি আমরা আন্দোলন ঠিক মতো করতে পারি, যদি আমার মানুষ শর্তহীন নাগরিকত্ব পায়, কাদের ভালো হবে? যারা ডাঙ্কা বাজাচ্ছ, যারা বিপক্ষে কথা বলছো, আমরা তো চাচ্ছি যে তোমাদেরও যাতে ফর্ম ফিল আপ না করতে হয়, তোমাদের যাতে হয়রানি না হতে হয় আগামী দিন, তোমাদের যাতে মঙ্গল হয়, তোমার ছেলে মেয়ে নাতিপুতি বংশ পরম্পরায় যাতে সুষ্ঠুভাবে ভারতবর্ষে বাঁচতে পারে। আমাদের লড়াইটা তো এই জায়গায়। তাতে আমরা বিরোধিতা করে যদি কারোর কাছে খারাপ হইতে হই, অসুবিধা কি আছে? কিন্তু আমার মানুষের মঙ্গলের স্বার্থে এ আন্দোলন চলবে। গুরুচাঁদ ঠাকুর বললেন, সবলে দুর্বলে যদি হয় গো মরণ, সবলের বল বৃদ্ধি দুর্বলের মরণ। গুরুচাঁদ ঠাকুর বললেন, সবলে দুর্বলে যদি হয় গো মরণ, সবলের। আমার মানুষ এসব ভুলে গেছে। হরিচাঁদকে ডাকার কথা কোথাও এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে আমার মানুষ এসব ভুলে গেছে। হ্যাঁ, এটা ঠিক, এইগুলো গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। এবং এখানে একটা জিনিস, যারা এই গুরুচাঁদকে স্কুলে ভর্তি করতে দেয়নি, মনে আছে সেই সময় হরিচাঁদ ঠাকুর তাকে মক্তবে বা মাদ্রাসায় গিয়ে ভর্তি করেছিলেন। মানে এই যে পরিস্থিতি, যেখানে একটা সময় মতুয়াদের সাথে বাংলার যে মুসলিমরা, এদের মধ্যে সম্পর্কটা কিরকম, মানে এটা একটু অনেকের কাছে ক্লিয়ার হওয়া দরকার। কারণ আমরা শুনেছি যে তিনকড়ি তিনি মতুয়া ধর্ম গ্রহণ করেছিলেন, তিনকড়ি মিয়া, এটা একটু যদি বলেন। জুলু গোসাই কয়েকদিন আগেও এই দেশে ছিল, এই বনগায় মারা গেছে। আজও অনেক মুসলমান বাংলাদেশে তারা স্বীকার করে, অনেক হিন্দুদের এই মুসলমানরা কিন্তু 71-এ বাঁচিয়ে রেখেছে, খবর আছে আমার কাছে। সেই মুসলমানদের বাড়িতে গিয়ে পালিয়েছে অনেক মুসলমান, তাদেরকে আশ্রয় দিয়েছে।
কিছু রাজাকার পাকিস্তানি যারা, তারা বাংলাদেশের রাজাকার ছিল, আমি যেটা যতটুকু আমার বাবা মার কাছে শুনেছি, তারা নির্মম হত্যা লীলা চালিয়েছে। কিন্তু আদেও যারা বাঙালি মুসলমান, তারা কিন্তু এই বাংলার হিন্দুদের ৭১ সালে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। এমন 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 হিন্দু আছে আজও তারা ও দেশে গেলে নাকি তাদের সঙ্গে কান্নাকাটি হয়, জড়াজড়ি হয়, কেন তারা মতুয়া দর্শন বুঝেছে। ঠাকুর বললেন, পর দুঃখে দুঃখী সদা, সচরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। তারা সেই সব মুসলমানরা এইগুলো মানেন। কিন্তু কিছু মানুষ এমন ভাবে এই হিন্দুদের বুঝাচ্ছেন, মানে মতুয়াদের বুঝাচ্ছেন, মানে মুসলিম মানে দাওয়ার কুমড়ো, আদায় কাঁচকলা, বুঝলেন। মূলত যারা বাঙালি মুসলিম, তারা বেশিরভাগই হিন্দুদের আশ্রয় দিয়েছে। যারা রাজাকার তারা এদের ক্ষতি করেছে। গুরুচাঁদ যেটা চেয়েছিলেন যে এই সমাজ শিক্ষিত ইনি হবে। একজন প্রশ্ন করেছেন, ইনি ইতিহাস জানেন কিনা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা করুন। প্রশ্নটা করুন। এখনো প্রশ্ন করেননি। আমার মনে হচ্ছে যে আপনি যে ইতিহাসটা বলছেন সেটা ওর মনে হচ্ছে মিথ্যা। দেখেন, যা সবার তো সব অভিজ্ঞতা থাকে না, কিন্তু আপনি অনেক মতুয়ারে জিজ্ঞেস করবেন যারা ওপার বাংলা থেকে এসছে, আজও তারা নাকি গেলে তাদের প্রতি মুসলমানের এটা আসার সময় নাকি কান্নাকাটি পর্যন্ত হয়, কতটা নিগুড় ভালোবাসা তাদের মধ্যে ছিল। মুসলমানদের অনেকের ভিডিও দেখবেন, লাইভে দেখা যায় মতুয়া। এইসব মুসলমান কিন্তু এই মতুয়াদের ৭১-এ আশ্রয় দিয়েছিল, এদের বংশ পরম্পরায় আশ্রয় দিয়েছিল তারা, তাদের নানা ঠাকুরদাদারা। এটা অস্বীকার করলে বুঝতে হবে সে সত্যিকে অস্বীকার করে। এখন একজন প্রশ্ন করেছে, এতক্ষণ ওই অ্যাকচুয়ালি ও প্রশ্নগুলো অটোমেটিক হাইড করে দিচ্ছিল ইউটিউব, আমি একটা হাইড সরিয়ে দেখছি। লিখেছে, চাকরি বাকরি তো সব বন্ধ করেছিস, এবার পাকিস্তানি বাংলাদেশি এলে কি করবি? কি বলবেন এটা নিয়ে? আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি। যাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা তাদেরকে নাগরিকত্ব দিতে পারছে না, কিন্তু এখন অজুহাত দেখাচ্ছে যে পাকিস্তানি বাংলাদেশি এলে তাদেরকে জায়গা দিলে নাকি চাকরি বাকরি শর্ট পড়ে যাবে। দেশটাকে দেউলিয়া করলো কারা? গুজরাটি ২৮ জন যে বড় বড় শিল্পপতি ১০ লক্ষ কোটি টাকা নিয়ে গায়েব হয়েছে, তার মধ্যে ২৭ জনই গুজরাটি। দেশের সম্পদ তো তারা নিয়ে গেছে। সেই অর্থ দেশে থাকলে অনেকের চাকরি হতো। বাবা, সেখানে প্রশ্ন করো। গোবর মূত্র খেয়েছো তো, এখন মাথায় আর কাজ হচ্ছে না। একজন প্রশ্ন করেছে বীর সাভারকার নিয়ে। অ্যাকচুয়ালি বীর নামে সাভারকারের নামের আগে বীর বসানো হয়েছিল, তিনি নিজেই বসিয়েছিলেন, কেউ তাকে উপাধি দেয়নি। আর সাভারকার কি করেছেন, তার আইডিওলজি হিন্দুত্ব,
হিন্দুত্ব আইডিওলজি সেটা হচ্ছে পলিটিক্যাল, সেটার মধ্যে কোন রকম ইয়ে ছিল না। যে হিন্দুত্ব আমরা বিবেকানন্দ দেখি, রামকৃষ্ণকে দেখি, যত মত তত মত, এই যে হিন্দুত্বের রাজনীতি কনসেপ্ট, বা ভারতবর্ষ জুড়ে বাংলায় যে হিন্দুত্ব চলতো সেই হিন্দুত্বের কনসেপ্ট, এই হিন্দিভাষী বা বিশেষ করে মারোয়াড়ি গুজরাটি বা ওই সাইডকার যে হিন্দুত্ব, সেখানে কারণ একটা ঘটনা মনে পড়ে, সেখানে এক জায়গায় যখন নেতাজি পুলিশের চোখ ফাঁকি দিয়ে যখন বিদেশে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি সম্ভবত উত্তরপ্রদেশে না কোথায় একটা জায়গায় একটা হোটেলে খেতে ঢুকেছেন, এবং এটা একদম রিয়েল ফ্যাক্ট, খেতে ঢুকেছেন, হোটেলওয়ালা জিজ্ঞাসা করছে আপ লোগ বাঙালি হো, বলে হ্যাঁ, তো বলছে যে आप लोग मछली खाते हो, ও বলছে হ্যাঁ তো বাঙালি তো মাছলি খাবোই। হ্যাঁ, তো বলছে যে নিগলে 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 বলে ওদেরকে বের করে দিল, হোটেল থেকে বের করে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। মানে এই এক্সপিরিয়েন্স কিন্তু নেতাজির হয়েছে। অর্থাৎ আমাদের বাঙালিদেরকে হিন্দিভাষী এলাকায় মানুষ হিন্দু তো মনেই করে না, এমনকি ব্রাহ্মণ যারা এখানকার মাছ মাংস খায় তাদেরকে পর্যন্ত ওরা হিন্দু মনে করে না। মানে তারপরেও এখানকার বাঙালি সেই নিজেকে হিন্দু সাজাতে গিয়ে জয় শ্রীরাম স্লোগান, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই স্লোগান বাদ দিয়ে, তার আদর্শ জলাঞ্জলি দিয়ে জয় শ্রী স্লোগান বলছে। মানে এটা নিয়ে আমি কবিয়াল অসীম সরকারকে একটা মন্তব্য করেছিলাম, তো আমাকে গালাগালি করেছে, তার উল্টোতে আমি বললাম যে উনি মতুয়া হয়ে কি করে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে, কারণ উনি তো রাম পাঠা একটা, মানে এরকম করে ওনাকে গালাগালি দিয়েছিলাম। দেখেন এই যে সম্মুখ শূদ্রের যে রাম মুন্ডচ্ছেদ করেছিল, উনি জানেন, অসীম সরকার জানতেন, কিন্তু তিনি এটা মূলত রাজনীতিতে একটা ব্যবসা হয়ে গেছে, পলিটিক একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, যার জন্যই মানুষ সত্য জানলেও সেটা স্বীকার করছে না। আমাদের তো মোটা ভাত দরকার, আমাদের এসি ঘর দরকার নেই, আমাদের একটা কোন রকম একটা গামছা, একটা গেঞ্জি, একটা ধুতি হলে হয়ে যায়। এই জন্যই আমরা সত্য কথাটা বলতে চাই। আমরা তো এমএলএ এমপি হব না, আমরা রাজনৈতিক নেতা হব না, ওটা আমাদের আশা নাই, ভাষাও নাই, মনেও নাই। আমরা সত্যটাকে বলতে চাই। আজ যে রামের কাহিনী নিয়ে ব্যস্ত, এই রামচন্দ্রই তো সম্মুখ শূদ্রের মুন্ডচ্ছেদ করেছিল, এটা তো অনেকেরই জানা, এদেরও জানা, কিন্তু তবুও চরিতার্থ করার জন্য, কিছু অর্থ উপার্জনের জন্য এরা এই গোমূত্র গোবর খেয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আজ না হয় কাল ইতিহাস সাক্ষী থাকবে, জবাব দিতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। আজ দেখুন গুরুচাঁদ ঠাকুর কেন আমরা এত শ্রদ্ধা করি, আমাদের অসংখ্য গুরুচাঁদ ঠাকুর কেন আমরা এত শ্রদ্ধা করি, তানার যে কর্ম, সেটাকেই তো মানুষ, কর্মটাকেই তো মূল্যায়ন করে। কর্মগুণে রাজরানী, আবার কর্মগান গুণে বাড়ানি, একটা কথা আছে। অশ্বিনী গোসাই কোনো এক জায়গায় বললেন, কি ভুলে গেলাম কথাটা, ভারত ভাগবত রামায়ণ শাস্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে না পাই নম শূদ্রের নিদর্শন। অশ্বিনী গোসাই বুঝেছিলেন যে ভারত ভাগবত রামায়ণ শাস্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে না পাই নম শূদ্রের নিদর্শন। আজকে সেই নম যারা কোনোদিন তাদেরকে মূল্য দেয়নি, মূল কথা দিল্লি আজীবন বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী। এটা যত সময় বাংলার মানুষ না বুঝবে, উদ্বাস্তুরা না বুঝবে, শরণার্থীরা না বুঝবে, আমাদের জীবন সংশয় থেকেই যাবে। এবারে আমরা একদম শেষ মুহূর্তে প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে থাকবেন, অসুবিধা নেই। পরে আবার একদিন আমি গোসাইকে নিয়ে আসবো সরাসরি লাইভে। এবার হচ্ছে
দ্বিতীয় হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে কি বার্তা দেবেন এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বাংলার মানুষকে, বাঙালি সমাজকে, কারণ এদের টার্গেট এনআরসি হলে কোনো হিন্দিভাষী কাউকে কিন্তু এনআরসিতে আটকাবে না, কারণ হিন্দিভাষী হিন্দুস্তানি, কিন্তু বাঙালি মানে বাংলাদেশি তকমাত লাগানো সেটা চলছে বিগত 10 বছর ধরে আমরা দেখেছি, এবং এই রাজ্যেও চলছে, সেখানে পুলিশ হেনস্থা করছে। এই ক্ষেত্রে বাঙালিকে বাঁচার উপায়টা কি? দেখুন, আপনার যে যে এই যে 31,313 জন যারা নাগরিকত্ব পাচ্ছে এই সিএ এনআরসি তে, বুঝলেন, এরা মূলত পশ্চিম পাকিস্তান থেকে ফরেন রেজিস্ট্রেশন অফিসে যাদের নাম লিখিয়েছিলেন, কোনো কারণে লাইনটা কেটে গেছিল। হ্যাঁ, ফোন ঢুকে গেছিল। তো এই যে 31,313, এর মধ্যে বেশিরভাগ পশ্চিম পাকিস্তানের মানুষ, বাংলার বাঙালি কয়েকজন। তা মূল বিষয়ে আমি সমগ্র বাংলা তথা বাঙালির কাছে করজোড়ে প্রার্থনা করব, যদি আপনারা আপনাদের মঙ্গল চান, হয়তো আমাদের কথা সেইভাবে বিশ্বাস নাও হতে পারে, কেন আমাদের যে ঠাকুরের, হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন প্রচারই আমাদের মূল লক্ষ্য। আমরা ভালো বক্তা নয়, আমরা ভালো মানুষকে কনভার্ট করতে পারি না, বলে বুঝাতে পারি না, কেন যারা নেতা মন্ত্রী হয় তারা ভালো ভাষা, ভালো বক্তা হয়, তারা ভালো বলতে পারেন। কিন্তু আজ জাতি সমাজের স্বার্থে, লক্ষ কোটি উদ্বাস্তু বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের স্বার্থে যতটুকু পারি চেষ্টা করছি যাতে আমার মানুষগুলো বা এই পিছিয়ে পড়া, বঞ্চিত, উদ্বাস্তু, দেশভাগের বলি মানুষগুলো, তারা অধিকার নিয়ে এই ভারতবর্ষে বাঁচতে পারে, শান্তিতে থাকতে পারে। এই অনুরোধ রাখবো যে অন্তত আপনারা সত্যটাকে জানুন, আপনারা ফর্ম ফিল আপ করতে যান, দেখুন সেখানে কি কি প্রুফ চায়, সেগুলো আপনার আছে কি না। যদি না থাকে তাহলে অন্তত সংঘবদ্ধ হয়ে আন্দোলন করুন। একমাত্র আন্দোলন ছাড়া অধিকার পাওয়া যায় না। যাতে আমার এই আন্দোলন আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করে, দিল্লির কানে পৌঁছায়, যাতে আগামী দিন যারা সরকারে আসে তারা যেন এই সিএ এনআরসি আইনের যাতে আমার মানুষগুলো যাতে নাগরিকত্ব পায়, একটা নর্মাল আইন এনে, যে যারা ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছেন, যারা সেই দেশগুলোতে সংখ্যালঘু, তারা যাতে শর্তহীন নাগরিকত্ব পায়, এই আবেদন আমি রাখছি। এবং সকল উদ্বাস্তুদের বলবো, আপনারা সকলে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর দীপকদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লাইনে আমি দুটো কথা বলতে পেরে জানি না কতটুকু সমাজের বা জাতির বা বাঙালির কাজে লাগবে। ভালো থাকবেন। জয় গুরুচাঁদ। আর দীপকদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লাইনে আমি দুটো কথা বলতে পেরে জানি না কতটুকু একটা কথা শেষে বলি যে আজকের বিষয়টা শুরু করেছিলাম আমরা তথাগত রায়, বিজেপির নেতা, তিনি রাজ্যপাল ছিলেন, দীর্ঘদিন বিজেপির বরিষ্ঠ নেতা। তিনি বলেছেন সিএ তে আবেদন যারা করবে তাদেরকে লিঙ্গ চেক করতে হবে। আমরা শুরুটা করেছিলাম ওখান থেকে। তো এই যে এই জাতি যদি সংঘবদ্ধ না হয়, এরকম অনেক অপমানজনক অবস্থায় পড়তে হবে, দুর্দশায় পড়তে হবে। তারপরে 2024-এ ভোটের পরে এনআরসি হলে পুরো একদম ঝাড়ে মূলে বিনাশ করে দেবে এই জাতিটাকে। ফলে প্রত্যেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করুন। এবং আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মতুয়া গোসাই, রবিন বাইন,
তিনি তার মতামত রেখেছেন, তার উপলব্ধি রেখেছেন। একটা সময় শুরুতে তিনি শান্তনু ঠাকুরের সঙ্গেও ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন বুঝেছেন যে এ জাতির ক্ষতি করছে, তখন কিন্তু তিনি সরে এসে সত্যের পথে এখন সত্যি কথাটা তিনি প্রচার করছেন এবং আগোড়াই সত্যের পথে ছিলেন। তো তার এই মানে অমূল্য মানে সময় দিয়েছেন আজকে, এবং তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং সাথে সাথে প্রত্যেককে অনুরোধ করব, আজকে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে থাকুন। আগামী দিনে আবার আমরা গোসাইকে নিয়ে আসব, এবং আমাদের কি বলবো, আমাদের তরফ থেকে আর কি সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই লাইভে থাকার জন্য। একটা আপনাকে কথা অসংখ্য ছোট্ট ধন্যবাদ বলি, সময় দেওয়ার জন্য। কিছু একটা বলবেন? কথা হ্যাঁ, বলুন। বলবো যে তথাগত বাবু যেটা বলেছেন, আমি মনে করি সমগ্র বাংলার বাঙালিদের তিনি অপমান করেছেন। এর জন্য অন্তত বাংলা তথা বাঙালির প্রত্যেকের বোঝা উচিত যে, বা আমি মনে করি প্রত্যেককে অপমান করা হয়েছে। এই লজ্জা বাংলা তথা বাঙালির লজ্জা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।